জবানবন্দিতে আসিফ মাহমুদ আন্দোলন প্রত্যাহার না করায় ইনজেকশন পুশ করে আয়নাঘরে ফেলে রাখা হয়। হত্যার নির্দেশ ছিল প্রধানমন্ত্রীর। ঢাকা, ৯ অক্টোবর ২০২৫। বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ট্রাইব্যুনালে দেওয়া জবানবন্দিতে চাঞ্চল্যকর দাবি করেছেন। তিনি বলেছেন, গত বছরের জুলাই আন্দোলন প্রত্যাহার না করায় তাকে আয়নাঘরে ইনজেকশন প্রয়োগ করে অজ্ঞান করে ফেলে রাখা হয়। এমনকি ডিবি কার্যালয়ে তাকে বলা হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ ছিল তাকে হত্যা করার। ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে ৬ জনকে হত্যা মামলার ১৯তম সাক্ষী হিসেবে বৃহস্পতিবার ৯ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই জবানবন্দি দেন তিনি। সাক্ষ্য গ্রহণ শেষ না হওয়ায় পরবর্তী শুনানি আগামী বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। ইনজেকশন ও আয়নাঘর প্রসঙ্গ। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বর্তমানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এদিন ট্রাইব্যুনালে তিনি কোটা সংস্কার আন্দোলন কিভাবে সরকারি বিরোধী আন্দোলনের রূপ নেয় তার সবিস্তার বর্ণনা দেন। জবানবন্দিতে তিনি বলেন, কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলাকালে গত বছরের ১৮ জুলাই আন্দোলনকারীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও ধরপাকড় শুরু হয়। ওই দিন রাতেই সরকার ইন্টারনেট বন্ধ করে দেয় এবং আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা কর্মীরা আন্দোলনকারীদের ওপর ব্যাপক গুলিবর্ষণ করে। এতে সারা দেশে কমপক্ষে ২৯ জন আন্দোলনকারী নিহত হন। তিনি আরও জানান, ১৯ জুলাই আন্দোলনকারীদের ওপর হেলিকপ্টার থেকে গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করা হয়। সেদিন সারা দেশে শতাধিক নিহত হওয়ার খবর পাওয়া যায়। ওই রাতেই ঢাকার গুলশান নিকেতন এলাকা থেকে ডিবি পরিচয়ে কিছু লোক তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় এবং মাথায় কালো টুপি পরিয়ে দেয়। একই রাতে আরেক সমন্বয়ক নাহিদ ইসলামকেও তুলে নেওয়া হয়। আসিফ মাহমুদ বলেন, সেখানে তাকে আন্দোলন প্রত্যাহারে একটি ভিডিও বার্তা দেওয়ার জন্য চাপ দেওয়া হয়। তিনি রাজি না হলে ইনজেকশন পুশ করে তাকে অজ্ঞান করে ফেলে রাখা হয়। ২৪ জুলাই সকালে তাকে নিকেতনস্থ সেই স্থানে রেখে যাওয়া হয়। পরবর্তীতে ৫ আগস্টের পর ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার আয়নাঘর পরিদর্শনে গিয়ে তিনি বুঝতে পারেন তাকে তুলে নিয়ে যে রুমে রাখা হয়েছিল সেটি সেই একই স্থান। হত্যার নির্দেশ ছিল প্রধানমন্ত্রীর ডিবি কার্যালয়। আসিফ মাহমুদ তার সাক্ষ্যে জানান, ২৬ জুলাই তাকে সহ ৩ সমন্বয়ককে ডিবি তুলে নিয়ে যায়। পরে আরও ৩ জন সমন্বয়ককে ডিবি কার্যালয়ে আনা হয়। তার ভাষ্যমতে সেখানে ডিবি থেকে তাদের বলা হয় তৎকালীন প্রধানমন্ত্রীর নির্দেশ ছিল হত্যা করার, তবে তারা ডিবি দয়া করে বাঁচিয়ে রেখেছেন। সেই সময় ডিবির লিখে দেওয়া আন্দোলন প্রত্যাহারের বক্তব্য জোর করে পাঠ করিয়ে মোবাইলে ভিডিও ধারণ করা হয় এবং গণমাধ্যমে প্রচার করা হয়। গণহত্যাকারী আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেবে না মানুষ। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের জন্য আসিফ মাহমুদ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইন শৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী লীগের নেতৃত্বকে দায়ী করেন। অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা গুমের মামলায় শেখ হাসিনা সহ সাবেক বর্তমান ২৩ সেনা কর্মকর্তার বিচার প্রক্রিয়া শুরু হওয়াকে একটি মাইলফলক হিসেবে দেখছেন। তিনি বলেন, নানা চাপ সত্ত্বেও সরকার বিচারের মুখোমুখি করতে অনড় ছিল। দল হিসেবে আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসনের চেষ্টা হচ্ছে উল্লেখ করে আসিফ মাহমুদ দৃঢ়ভাবে বলেন, গণহত্যাকারী এই দলকে রাজনীতিতে ফিরতে দেবে না দেশের মানুষ। উল্লেখ্য, এর আগে গুমের ২ মামলায় শেখ হাসিনা, ডিজিএফআই এর সাবেক ৫ মহাপরিচালক সহ ৩০ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পাঠান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরোয়ানা পাঠানো হয়েছে আইজিপি সহ সংশ্লিষ্ট ১২ দফতরে।